হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের অ্যান্টিডোট মেডিকেল একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে হচ্ছে ভাই আমরা ফিজিওলজির একটা নতুন লেকচার সিরিজ দেখা শুরু করব। আজকে আমাদের টপিক হচ্ছে ব্লাড ফিজিওলজি। ওকে, তো তোমরা সবাই জানো ফার্স্ট কার্ডের যে সেকেন্ড পার্টটা আইটেম 6 to 10, এখানে আমাদের ব্লাড ফিজিওলজি নিয়ে পড়াশোনা করতে হয়। ওকে, তো আজকে হচ্ছে মেনলি আমরা আইটেম 6 নিয়ে পড়াশোনা শুরু করব। তার আগে আমার ইন্ট্রোডাকশন একটু দিয়ে নেই। আমি হচ্ছে সাজ্জাদ, আমি সোহরাওয়ার্দী মেডিকেল আছি, 16th ব্যাচ, 4th ইয়ার। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে মেনলি আমরা আইটেম 6টা কভার করার চেষ্টা করব। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ব্লাড, অর্থাৎ ব্লাডের আমরা যে ইন্ট্রোডাক্টরি পার্ট সেটা দেখবো, এবং সাথে হচ্ছে আমরা প্লাজমা প্রোটিন নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করব। তো চলো আমরা স্টার্ট করি। তুমি যখনই ভাই আইটেম 6 দিতে তোমার ব্যাচ টিচারের কাছে যাবা, তোমার ব্যাচ টিচার প্রথমে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আজকে তুমি কি আইটেম দিতে আসছো। তুমি বলবা ব্লাড। তখনই তোমাকে প্রশ্ন করবে যে ডিফাইন ব্লাড, হোয়াট ইজ ব্লাড। তো তোমার অ্যান্সারটা হবে এরকম যে ব্লাড ইজ এ স্পেশালাইজড ফর্ম অফ ফ্লুইড কানেক্টিভ টিস্যু। ওকে, ফ্লুইড কানেক্টিভ টিস্যু। ওকে, এখন ভাইয়া ফ্লুইড কানেক্টিভ টিস্যু বলতে কি বোঝায়, বাংলা করলে কি হয়, তরল যোজক কলা। আমরা কিন্তু সবাই হচ্ছে ইন্টারমিডিয়েটে এই সম্পর্কে পড়ে আসছি। সো ভাইয়া আমরা জানি টিস্যু আবার 4 রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে কানেক্টিভ টিস্যু, যারা হচ্ছে বিভিন্ন সাবস্টেন্স এবং অর্গানের মধ্যে কানেকশন তৈরি করে। এটা আমরা হিস্টোলজিতে পড়বো, সমস্যা নাই। তো যারা হচ্ছে মেনলি ফ্লুইড আকারে থাকে, ফ্লুইড হিসেবে থাকে, তারা ফ্লুইড কানেক্টিভ টিস্যু। খুব সিম্পল জিনিস। এখন একটু বললে কি আমাদের ডেফিনেশনটা কমপ্লিট হবে? না। কেন কমপ্লিট হচ্ছে না? কারণ ফ্লুইড কানেক্টিভ টিস্যু কিন্তু আসলে দুইটা হয়। একটা হচ্ছে আমাদের ব্লাড, আর একটা হচ্ছে আমাদের লিম্ফ, ওকে, বা লসিকা। তার মানে আমাদের এখানে নিশ্চয়ই আরো কিছু অ্যাড করতে হবে, যার ফলে আমরা লিম্ফটাকে বাদ দিতে পারি ডেফিনেশন থেকে। আমি কি অ্যাড করতে পারি? আমি ব্লাডের বিভিন্ন ফাংশন অ্যাড করতে পারি, ব্লাড কি করে। অথবা আমরা চাইলে ব্লাডের বিভিন্ন প্রপার্টিস অ্যাড করতে পারি। অথবা আমাদের টেক্সট বইয়ে বা আমাদের লেকচার স্লাইডে, আমাদের কলেজে যে লেকচার স্লাইড সেখানে যেটা অ্যাড করা থাকে সেটা হচ্ছে মেনলি স্যামসন রাইটসে যে কথাটা আছে। স্যামসন রাইটসে বলা হচ্ছে যে এটার পরের প্রশ্নটা হচ্ছে তার কম্পোজিশন নিয়ে আলোচনা। ওকে, তাহলে ডেফিনেশনটা হয় এরকম: ব্লাড ইজ এ স্পেশালাইজড ফর্ম অফ ফ্লুইড কানেক্টিভ টিস্যু দ্যাট ইজ ফর্মড বাই বা দ্যাট কম্পোজ বাই, উইচ কম্পোজড বাই, এভাবে তুমি বলতে পারো, উইচ কম্পোজড বাই প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস। ওকে, ফর্মড এলিমেন্টস। ওকে, তাহলে এইভাবে বললে কিন্তু আমাদের ডেফিনেশনটা কমপ্লিট। তাহলে এখন আমাদের প্রশ্ন আসতেই পারে যে ভাই প্লাজমা জিনিসটা কি, বা ফর্মড এলিমেন্ট জিনিসটা আসলে কি, সেটা আমরা এখনই ডিসকাস করার চেষ্টা করব। ওকে, তো চলো হচ্ছে আমরা পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে আমাদের কম্পোজিশন অফ ব্লাড, অর্থাৎ ব্লাডের মধ্যে কি কি পার্ট থাকে। দেখো, ব্লাডের যে কম্পোজিশন সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে আমাদের ফ্লুইড পোর্শন, অর্থাৎ তরল অংশ, ফ্লুইড পোর্শন, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্লাজমা। ওকে, এইটা হচ্ছে ব্লাডের মেনলি 55% থাকে। আর এটা হচ্ছে আমাদের সেলুলার পোর্শন। ওকে, সেলুলার পোর্শন বা সলিড পোর্শন তুমি বলতে পারো, অর্থাৎ যেখানে মিলে আমাদের সেলগুলা থাকে। ঠিক আছে, এবং এটাকে আমরা কি বলতেছি, ফর্মড এলিমেন্টস। ওকে, ফর্মড এলিমেন্টস বাংলা করলে কি হয়, গঠিত পদার্থ, তাই তো। অর্থাৎ আমি প্লাজমার মধ্যে যে কঠিন জিনিসপাতিগুলো পাবো, সলিড জিনিসপাতিগুলো পাবো, সেগুলোকে আমরা ফর্মড এলিমেন্টস বলতেছি। এটা ব্লাডে থাকে হচ্ছে মাত্র 45%। ওকে, তার মানে বেশি কিন্তু কি থাকে, প্লাজমা। এই পার্সেন্টেজটা কিন্তু তোমাকে প্রশ্ন ধরা হবে, দেখো ছবির মধ্যে কিন্তু আমি উল্লেখ করে দিছি। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া আমরা এইগুলার আরো বিস্তারিত পড়ার চেষ্টা করি যে প্লাজমার মধ্যে আসলে কি কি থাকে, সেইগুলো একটু দেখার চেষ্টা করব। এখন প্লাজমার মধ্যে আবার যে জিনিসপাতিগুলো থাকে তাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। হুম, একটা হচ্ছে আমাদের ওয়াটার, একটা হচ্ছে আমাদের পানি, যেটা থাকে হচ্ছে মোটামুটি মোর দ্যান 90% বা 91 to 92%। আর থাকে কি আমাদের বিভিন্ন সলিডস এলিমেন্টস থাকে, হ্যাঁ সলিডস থাকে, তুমি সলিড বলো, সেটা থাকে হচ্ছে 8 to 9%। ওকে, তাহলে বুঝতে পারলাম যে আমাদের ফ্লুইড পোর্শনে প্রায় পুরোটাকে হচ্ছে পানি, তার মধ্যে কিছু কিছু কঠিন পদার্থ থাকবে। ওকে, এই কঠিন পদার্থকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের অর্গানিক সাবস্টেন্স,
যেটা থাকে হচ্ছে মেনলি 7.1 to 8.1%। ওকে, 7.1 to 8.1%। আর এটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স। ওকে, আর এটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স। যেটা থাকবে হচ্ছে বাকি যে অংশটা থাকে ক্লোজ টু 1%। ওকে, তুমি এখান থেকে 8 থেকে 7 বিয়োগ দাও, 1% থাকে, তো আমি লিখে দিই 0.9 to 1%, মোটামুটি এরকম থাকে। ওকে, আরো কিছু কিন্তু গ্যাসেস থাকে, সেটা আমরা দেখতেছি না। ডিজলভড অবস্থায় আমাদের অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এসব গ্যাস থাকে, সো এগুলো আমাদের দেখার বিষয় না। এখন অর্গানিক এবং ইনঅর্গানিক আমি কিভাবে চিনবো? মনে রাখবো ভাইয়া, ইনঅর্গানিকের মধ্যে মেনলি বিভিন্ন আয়নস গুলা থাকে, বুঝছো? যেমন ধরো সোডিয়াম আয়ন, যেমন ধরো পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, যেমন ধরো হচ্ছে বাইকার্বনেট আয়ন, ইটিসি। হ্যাঁ, ফসফেট, ম্যাগনেসিয়াম, এসব আয়নগুলো হচ্ছে মেনলি ইনঅর্গানিকের এক্সাম্পল। ওকে, আর বাকি যারা আছে তারা সবাই অর্গানিক। এখন অর্গানিককে আবার আমরা অনেক ভাগে ভাগ করতে পারবো, ঠিক আছে? সো অর্গানিকের আবার বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, যেটা আমরা একটু পরেই দেখবো। হ্যাঁ, অর্গানিকের ক্লাসিফিকেশনটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে আমরা ভাই সেলুলার পোর্শন একটু আলোচনা করে ফেলি। ভাই, সেলুলার পোর্শনের মধ্যে কি কি আছে? মেনলি সেলস গুলো আছে, তাই না? এখন তোমরা হচ্ছে যে যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে গাজী আজমল স্যারের বইটা ভালো মতো পড়ছো, তারা দেখছো যে আসলে সেল এবং কর্পাসল, তাই তো, কোষ এবং কণিকার মধ্যে বেশ একটা পার্থক্য আকারে অনেক কিছু বলা ছিল। ঠিক আছে, নিউক্লিয়াস থাকবে কিনা, মাইটোকন্ড্রিয়া থাকবে কিনা, এরকম অনেক কিছু বলা ছিল। বাট আমাদের এই লেভেলে এসে, বা ধরো হচ্ছে তোমার গাইটন, গ্যানং, স্যামসন রাইটস, বা সামনে তোমরা সিবিএস এর জন্য সিসি চ্যাটার্জি পড়বা, কোনো জায়গায় কিন্তু ওরকম কর্পাসুলার সেল নিয়ে খুব একটা ঝামেলা করা হয় নাই। সব জায়গায় বলা হয়েছে তোমার ব্লাড সেলস, ওকে, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস। ওকে, সো এখানে আমরা ওই ঝামেলাটা করবো না যে কর্পাসল বলবো নাকি সেলস বলবো, সেলস বলো কর্পাসল বলো, কোনো সমস্যা নাই। তো ভাই এখানে যে ফর্মড এলিমেন্টস গুলো আছে সেগুলো হচ্ছে মেনলি আমাদের যাদেরকে আমরা ব্লাড সেলস বলি, তাই তো, ব্লাড সেলস বা ব্লাড কর্পাসল তুমি বলতে পারবা। কয়টা আছে এরকম? এরকম ব্লাড কর্পাসল আছে তিনটা। প্রথম হচ্ছে আমাদের আরবিসি বা রেড ব্লাড সেল, যেটাকে আমরা কি বলতে পারি? ইরাইথ্রোসাইট বলতে পারি। ঠিক আছে, আমাদের আইটেম 7 এর অংশ হচ্ছে এটা। এখন ইরাইথ্রোসাইট কেন বলা হয়? ইরাইথ্রোস শব্দটা মানে হচ্ছে লাল, আর সাইট মানে হচ্ছে কোষ। অর্থাৎ যে কোষটা দেখতে লাল হয়, রক্ত মেনলি কার জন্য লাল হয়? আরবিসির জন্য লাল হয়, এসব আমরা জানি। সেকেন্ডে আসো, তারপর কি আমাদের আছে? আমাদের ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, এটা হচ্ছে আমাদের লিউকোসাইট। ওকে, তো নামটা কিভাবে আসছে? লিউকো মানে হচ্ছে বর্ণহীন বা সাদা বা কালারলেস, আর সাইট মানে হচ্ছে কোষ, যে সেলটা দেখতে আমাদের কালারলেস হয়। লাস্টে কি আমাদের প্লেটলেট। ওকে, অনেকে এটাকে আমরা প্লাটিলেট উচ্চারণ করি, আসলে সঠিক উচ্চারণ হচ্ছে প্লেটলেট। ওকে, কোনো সমস্যা নাই। আর এটার আরেকটা নাম কি? থ্রম্বোসাইট। ঠিক আছে, কেন এটাকে থ্রম্বোসাইট বলি? কারণ থ্রম্বো শব্দটা মানে হচ্ছে জমাট বাঁধানো, ক্লটিং করা। এরা হচ্ছে মেনলি ব্লাড ক্লটিং এর জন্য দায়ী। আমরা প্লেটলেটের বিস্তারিত আলোচনা হচ্ছে আইটেম 9-এ পড়বো। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের বিকল্প নামগুলো শিখে রাখতে হবে। কেন এই নামগুলো আসে সেগুলো আমাদের জানা থাকা লাগবে। ওকে, তো আশা করি ভাইয়া এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, তো চলো হচ্ছে আমরা অর্গানিকে যে বাকি জিনিসপাতিগুলো আছে যেগুলোকে আমরা বাকি রাখছিলাম সেগুলো একটু দেখার চেষ্টা করি। ওকে, এখন অর্গানিকের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু জিনিস পাবো। হুম, বেশ কিছু জিনিস পাবো। তার মধ্যে আমি যদি এখানে লিখে দিই অর্গানিক, অর্গানিকের মধ্যে আমরা মেইনলি কি পাই জানো? প্লাজমা প্রোটিন। ওকে, প্লাজমা প্রোটিন। এবং তুমি একটু খেয়াল করে দেখো, অর্গানিক ছিল হচ্ছে মোটামুটি 7.1 to 8.1, তার মধ্যে প্লাজমা প্রোটিন হচ্ছে 7%। অর্থাৎ বাকি যে এলিমেন্টস গুলা থাকবে সেগুলো কিন্তু অনেক নগণ্য পরিমাণে থাকে। অর্গানিক বলতেই আমরা মেনলি প্লাজমা প্রোটিনে বুঝি, এবং আমাদের ক্লিনিক্যালি কিন্তু প্লাজমা প্রোটিনটাই বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমরা প্লাজমা প্রোটিনটাকে গুরুত্ব দিয়ে পড়বো। ওকে, সো ভাইয়া প্লাজমা প্রোটিন আবার আহ 4টা আছে, সেটা আমরা একটু পরেই দেখবো, সমস্যা নেই। আর কি আছে? দেন আছে হচ্ছে আমাদের এনপিএন বা নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। ওকে, নাইট্রোজেনাস সাবস্টেন্সেস। ওকে, এটার মধ্যে কি আছে? তুমি যদি মেনলি যে এক্সক্রিটরি প্রোডাক্ট গুলো আছে, সে এক্সক্রিটরি প্রোডাক্টের নাম বলো, তাহলে সেটা কিন্তু আমাদের এনপিএন কে কভার করে ফেলবে। ঠিক আছে, কিরকম আছে সেটা? ধরো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, অ্যামোনিয়া, এসব হচ্ছে আমাদের এনপিএন এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, শর্টে বলে এটা এনপিএন হবে।
তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার জানার জন্য জানতে হবে জাস্ট। তারপর আমাদের কি আছে, আমাদের বিভিন্ন কার্বোহাইড্রেট থাকতে পারে। কার্বোহাইড্রেট মানে আমরা যে খাবারটা খাই, হ্যাঁ, সে খাবারটা কিন্তু আলটিমেটলি ভেঙে গিয়ে গ্লুকোজ বা অন্য যে সাবস্টেন্স তৈরি করে, সেগুলা কিন্তু প্লাজমার মধ্যেই সলিউবল অবস্থা থাকে, ঠিক আছে। তারপর এটার মধ্যে কি থাকতে পারে, লিপিডস থাকতে পারে, ওকে, বা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এসব ভেঙে ভেঙে এদের প্রোডাক্ট গুলো তৈরি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, মানে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়, লিপিডস থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এইসব তোমরা বুঝবে আসলে। আর কি আছে, আমাদের বেশ কিছু এখানে হরমোন থাকতে পারে, মানে হরমোন ডিজলভড অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। তারপর এনজাইমস থাকতে পারে। তারপর হচ্ছে পিগমেন্টস থাকতে পারে, যেমন বিলিভার্ডিন, বিলিরুবিন, হ্যাঁ, এইসব পিগমেন্টস গুলো থাকতে পারে। ওকে, এইগুলো হচ্ছে মেনলি আমাদের আহ, আলোচনা, ঠিক আছে। সো জাস্ট আমরা এইগুলো জাস্ট জেনে রাখবো কি কি আছে। তা বাট আমাদের কনসেন্ট্রেশনের বিষয়টা হচ্ছে এই প্লাজমা প্রোটিন। হুম, আমরা এই প্লাজমা প্রোটিন নিয়ে কিন্তু চিন্তিত থাকবো। ওকে, তো আসো আমরা আগাই। তো দেখো, এখন আমাদের একটা টপিক চলে আসলো, সেটা হচ্ছে সেলুলার এলিমেন্টস অফ হিউম্যান ব্লাড উইথ দেয়ার ভ্যালুস, তাই না? সেলুলার এলিমেন্টস এর মধ্যে আমরা কিন্তু তিনটা নাম পড়ে ফেলছি, এখন আমরা সেগুলার নর্মাল ভ্যালু দেখার চেষ্টা করব। ওকে, তো এখন দেখো ভাইয়া, আমরা নিশ্চয়ই সংখ্যাগুলো মুখস্থ রাখতেই পারবো, ঠিক আছে, আমাদের সবারই মুখস্থ জ্ঞান খুবই ভালো। বাট টিচাররা হচ্ছে বেশ কিছু ছোট 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 জায়গায় তোমাদের থেকে অ্যাবসলিউট পারফেকশন চান। যেমন ধরো, আমি যখন ভ্যালুস বলবো, এখানে যে ইউনিট গুলা থাকে, এই ইউনিট গুলো টিচাররা অনেক বেশি শুনতে চান। তুমি যতই সংখ্যা ঠিকভাবে বলো না কেন, ইউনিট যদি তুমি না বলো বা ভুল বলো, তখন কিন্তু টিচাররা খুবই রাগ করে। ওকে, সেখানে যে ইউনিট গুলো আছে, সেই ইউনিট যত রকমের ভ্যালুস আছে সবগুলো আমরা ইউনিটটা খুব ভালো মতো খেয়াল করে রাখবো, ঠিক আছে। তো এখানে আমরা ইউনিটটা কি হয়, এখানে ইউনিটটা হচ্ছে আসলে পার কিউবিক মিলিমিটার অফ হোল ব্লাড, বা ব্লাড বলো, সমস্যা নেই। অর্থাৎ প্রতি ঘন মিলিমিটার ব্লাডের মধ্যে আমি ব্লাড সেলগুলো দেখার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে আরবিসি, তাই তো। এখন আরবিসি তে তিন ধরনের কাউন্ট আমরা পড়বো। একটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট মেল। অ্যাডাল্ট মেলের কাউন্ট কত আসে সেটা আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের 4.9 to 5.5 মিলিয়ন। ওকে, এখন এই পর্যন্ত বললে তো হবে না, তোমাকে অবশ্যই জিনিসটাকে কমপ্লিট করতে হবে। 4.4 to 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। অ্যাডাল্ট ফিমেলে কি হয়, অ্যাডাল্ট ফিমেলে কিন্তু একটু কম থাকে, বুঝতে পারছো সেটা কত? 4 টু, সরি, 4.4 to 5, 4.4 to 5 এত মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আর কি হচ্ছে আমাদের ইনফ্যান্ট বা বাচ্চা কাচ্চা যারা আছে, তাই তো। ইনফ্যান্ট মানে কি, 1 বছর, তুমি বলতে পারো যে 1 বছর পর্যন্ত যে বাচ্চা গুলা থাকে তাদেরকে আমরা ইনফ্যান্ট বলি। তাদের ক্ষেত্রে কত থাকে, সেই সংখ্যাটা 6 to 7 মিলিয়ন থাকে। ওকে, তো এখানে বেশ কিছু তুমি যখন এই সংখ্যাগুলো বলে ফেলবা একক সহ, তখন টিচার তোমাকে জিজ্ঞেস করবে যে মেলদের ক্ষেত্রে কেন বেশি থাকে, ফিমেলদের কেন কম থাকে। কারণ হচ্ছে টেস্টোস্টেরন। ওকে, টেস্টোস্টেরন আমাদের ইরাইথ্রোপয়েসিসের রেটটাকে বৃদ্ধি করে, যেটা আমরা পরে শিখবো। তারপরে এখানে আরো আছে, যেমন ধরো হচ্ছে এখানে ইনফ্যান্টের মধ্যে কেন বাকিদের তুলনায় বেশি থাকে, মেলদের থেকে কিন্তু ইনফ্যান্টে বেশি থাকে। কেন? কারণ ইনফ্যান্টের যে হিমোগ্লোবিন, হ্যাঁ, ইনফ্যান্টের যে হিমোগ্লোবিন সেটা হচ্ছে আসলে হিমোগ্লোবিন এফ, ফিটাল টাইপের, হ্যাঁ। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়, হিমোগ্লোবিন এ থাকে, হিমোগ্লোবিন এ2 থাকে। সো হিমোগ্লোবিন এফ এর বলতে পারো যে অক্সিজেন ক্যারি করার ক্যাপাবিলিটি বা হিমোগ্লোবিন ক্যারি করার ক্যাপাবিলিটি বেশি থাকে। তা আমাদের বডি হচ্ছে সেই সেলগুলো বেশি বেশি তৈরি করতে চায়। ওকে, জাস্ট একদম আহ, সংক্ষেপে ছোট ভাষায় তোমাদের বললাম, এগুলো আমরা পরেও পড়বো। ওকে, দেন আসা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। আর ডাব্লিউবিসির সংখ্যাটা কত হয়, 4 to 11,000। ওকে, তো আমি এইভাবে লিখে দিই, 4,000 to 11,000, এভাবে লিখে দিলে তোমাদের জন্য কিন্তু বেটার হয়। 4,000 to 11,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। অ্যাভারেজ করলে কি হয়, অ্যাভারেজ করলে হচ্ছে 7,500 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্লেটলেট। প্লেটলেট কত আসবে, 150,000 টু 400,000, বা 1.5 লাখ থেকে 4 লাখ, ওকে, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ওকে, বুঝতে পারলাম বিষয়টা। আচ্ছা,
সো আমাদের কাউন্ট কিন্তু হয়ে গেল। এবার আরো কিছু জিনিস আছে যে কাউন্ট বলার পর টিচাররা যে জিনিসটা তোমাদের কাছ থেকে শুনতে চান সেটা হচ্ছে কাউন্ট বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়। ঠিক আছে? যদি এটা আমরা আস্তে আস্তে পড়বো, তাও আমি একদম শর্টে বলে দিই। যদি আমাদের মেলদের ক্ষেত্রে কাউন্টটা যদি 4.9 থেকে কমে যায়, হ্যাঁ, সেটাকে আমরা বলেছি অ্যানিমিয়া। আর 5.5 থেকে বেড়ে গেলে সেটাকে আমরা কি বলি? পলিসাইথেমিয়া। ওকে? এটা একটা কমন সিনারিও। যদি আমাদের ডাব্লিউবিসির কাউন্ট 4,000 থেকে কমে যায়, হুম, সেটাকে আমরা কি বলি? লিউকোপেনিয়া। আর যদি 11,000 থেকে বেড়ে যায় সেটাকে আমরা বলেছি লিউকোসাইটোসিস। মানে প্লেটলেট বা থ্রম্বোসাইটের কাউন্ট যদি 1.5 লাখ থেকে কমে যায় সেটাকে আমরা বলি হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। আর 4 লাখ থেকে বেড়ে গেলে সেটা হচ্ছে থ্রম্বোসাইটোসিস। ওকে, জাস্ট একটু জানলেই চলবে। হ্যাঁ, তো আমি একটু লিখেও দিই। অ্যানিমিয়া, এটা হচ্ছে আমাদের পলিসাইথেমিয়া। একটা কমন সিনারিও তোমাদের দিয়ে দিলাম এখানে, অবশ্যই অনেক আলোচনা আছে যেটা আমরা আস্তে আস্তে পড়বো, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া। এটা হচ্ছে আমাদের থ্রম্বোসাইটোসিস। যেহেতু তোমাদের আইটেমের সাথে এগুলো জিজ্ঞেস করে ফেলে, তো আমি তাই এগুলো একটু বলে দিলাম। আচ্ছা, তো এবার আসা হচ্ছে ভাই আমরা একটু ফাংশন নিয়ে পড়ি, ঠিক আছে? তো ফাংশন নিয়ে পড়ার আগে, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা একটু ফাংশন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি আগে। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ ব্লাড? সো আমি যদি ব্লাডের ফাংশন গুলো দেখতে চাই ভাই, এগুলো হচ্ছে আসলে দুই ভাগে আলাদা করে বলা উচিত। একটা হচ্ছে আমাদের প্লাজমার কি ফাংশন, আর একটা হচ্ছে আমাদের ব্লাড সেলের কি ফাংশন। হ্যাঁ, এইভাবে আলাদা করে বলা উচিত, টিচাররা এইভাবেই শুনতে চান। আচ্ছা, তো আমাদের ব্লাডের প্রথম যে ফাংশন সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। ওকে, ট্রান্সপোর্টেশন, তাই তো? যেটা আমরা বলতেছিলাম, এটা তো একটা কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কিন্তু মেনলি কি করে? ট্রান্সপোর্টের কাজটাই মেনলি করে থাকে। ওকে, দেখো ভাইয়া, আমাদের যে রেসপিরেটরি গ্যাসেস আছে, যেমন ধরো হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড মেনলি ক্যারি করে হচ্ছে আরবিসি। ওকে, মেনলি ক্যারি করে আরবিসি, এবং খুব সামান্য পরিমাণ ক্যারি করে হচ্ছে প্লাজমা। সো রেসপিরেটরি গ্যাসের পরিবহনের দায়িত্ব কিন্তু কার থাকে? আরবিসির থাকে। বাট অন্যান্য যেসব সাবস্টেন্স গুলো আছে, যেমন ধরো বিভিন্ন নিউট্রিয়েন্টস থাকতে পারে, ওকে, তারপর ধরো হচ্ছে আমাদের বিভিন্ন এক্সক্রিটরি প্রোডাক্ট থাকতে পারে, বিভিন্ন মেটাবোলাইট থাকতে পারে, এই সব কিছু কিন্তু আলটিমেটলি ট্রান্সপোর্ট হয় প্লাজমার মাধ্যমে, প্লাজমার মধ্যে দ্রবীভূত হয়ে। ওকে, এরপর হচ্ছে ভাইয়া রেগুলেশন, নিয়ন্ত্রণ, তাই তো? আচ্ছা, রেগুলেশনের মধ্যে মেনলি ব্লাড সেলের যে আরবিসি আছে, সে আরবিসি নিয়ন্ত্রণ করে কে জানো? আমাদের বাফার সিস্টেম। ওকে, বাফার সিস্টেম, এটা হচ্ছে আরবিসি কন্ট্রোল করে, বা অ্যাসিড বেস ব্যালেন্স তুমি বলতে পারো। হ্যাঁ, প্লাজমাও কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে পারে, বাট মেইন নিয়ন্ত্রণ থাকে হচ্ছে আরবিসির কাছে। তো ভাইয়া প্লাজমা কি নিয়ন্ত্রণ করবে? প্লাজমা নিয়ন্ত্রণ করে হচ্ছে বডি টেম্পারেচার। ওকে, টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ করে। ওকে, যেটা কিভাবে করে আমরা দেখবো, সমস্যা নাই। তারপর ধরো হচ্ছে ওয়াটার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। ওকে, এগুলো একটু আমাদের জানা থাকা লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের বডি প্রোটেকটিভ বা ডিফেন্সিভ মেকানিজম, প্রোটেকশন বা ডিফেন্স। আচ্ছা, এর মধ্যে দেখো ব্লাড সেল কি করে জানো? ব্লাড সেল হচ্ছে আমাদের যে ডাব্লিউবিসিটা আছে, সেই ডাব্লিউবিসি হচ্ছে প্লাজমা সেল তৈরি করার মাধ্যমে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে অ্যান্টিবডিটা কে তৈরি করলো? আমাদের ডাব্লিউবিসি। ওকে, এই অ্যান্টিবডি হচ্ছে আমাদের যে ইমিউনিটি আছে, সেই ইমিউনিটি সিস্টেমে হেল্প করবে। ঠিক আছে, হিউমোরাল ইমিউনিটিতে হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে, তারপর আর কি আছে ভাইয়া? তারপর হচ্ছে এখানে আমাদের যে প্লেটলেট আছে সেটা কি করে? ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। ওকে, তাহলে প্লেটলেট বা থ্রম্বোসাইট, সেটা হচ্ছে ব্লাড জমাটবদ্ধ হইতে সাহায্য করবে, যেটা আমরা বিস্তারিত পড়বো। হ্যাঁ, প্লাজমা তেমন কোনো ফাংশন নাই আসলে। সো এইগুলো হচ্ছে আমাদের ফাংশন অফ ব্লাড। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া প্লাজমা এবং সেরামের ডিফারেন্স একটু পড়ে ফেলি। এটা কিন্তু আসলে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের লেকচার স্লাইডে দেখবে যে অনেক বড় একটা ছক করা থাকে, সেই ছকটা আমি একটু সহজে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি। দেখো ভাই, আমরা কিন্তু প্লাজমা সম্পর্কে অলরেডি পড়ে ফেলছি, তাই তো? সিরাম সম্পর্কে হয়তো আমরা জানি না, তো আমরা একটু সিরাম সম্পর্কে দেখে ফেলি।
জেনে ফেলি। দেখো এই যে এখানে একটা আমি হাত হাত দেখাইছি, সেখানে কি হয়েছে, একটা অ্যাব্রেশন হয়েছে, ঠিক আছে, চামড়া ছিলে গেছে। তো ছিলে যাওয়া চামড়া তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই যে আশেপাশে এরিয়াটা দেখবে একটু হলদে হলদে হয়ে গেছে, ঠিক আছে, এই যে আশেপাশে যে এরিয়াটা থাকে দেখবা যে সেটা লালচে হওয়ার সাথে সাথে একটু হলদে হয়ে গেছে। সেই হলদে হওয়ার কারণটা কি জানো? সিরাম। ওকে। তার মানে সিরাম কি আসলে ভাইয়া? সিরাম হচ্ছে যে জায়গায় ক্ষত তৈরি হয়, ব্লাড বের হয়, সেই ব্লাডের সাথে একটা কম্পোনেন্ট হিসেবে সিরাম বের হয়। সিরাম কিভাবে তৈরি হয়? এটা কিন্তু ভাইয়া প্লাজমারই একটা অংশ, বুঝছো? প্লাজমাতে যা থাকে তার অলমোস্ট সবকিছু কিন্তু সিরামে থাকে। একটা জিনিস থাকে না, সেটা কি জানো? সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। ওকে। ক্লটিং ফ্যাক্টর। এখন বলতে পারো ভাই ক্লটিং ফ্যাক্টর কি দোষ করলো, এটা কেন থাকবে না? কারণ হচ্ছে ভাই আলটিমেটলি দেখো আমাদের ক্লটিং ফ্যাক্টরটা কিন্তু এই যে উন্ডটা তৈরি হলো, এই যে ক্ষতটা তৈরি হলো, এই ক্ষত নিরাময় করতে ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি তো ক্লটিং ফ্যাক্টর ইউজ করে ফেললাম, তাহলে প্লাজমার বাকি অংশ হচ্ছে অবশিষ্ট থেকে যায় এরকম অনেকটা তুমি বলতে পারো স্ট্র কালার বা একটা হলদে ভাব তৈরি করার জন্য। ওকে। তা আমি বলি, আমরা এভাবে বলি যে প্লাজমা থেকে যখন এই ক্লটিং ফ্যাক্টর গুলো বের হয়ে যায়, সেটাই হচ্ছে আলটিমেটলি সিরাম তৈরি করে। এখন কোন কোন ক্লটিং ফ্যাক্টর গুলো বের হয়ে যায়, এটাও কিন্তু আসলে আমাদের কাছে টিচাররা শুনতে চান। সো মোটামুটি প্রায় সব ধরনের ক্লটিং ফ্যাক্টরি আসলে এখানে থাকে না, অ্যাবসেন্ট হয়ে যায়, বাট মেইনলি যেগুলো অ্যাবসলিউটলি থাকে না সেগুলো হচ্ছে 1, 2, 5, 7, ঠিক আছে, 1257, এই ক্লটিং ফ্যাক্টর গুলো আমি কোনোভাবেই পাবো না, ঠিক আছে। জাস্ট এগুলা শিখে রাখবো। আর টিচার আবার জিজ্ঞেস করেন যে ঠিক আছে এর মধ্যে আসলে প্রধান কোনগুলা, 1, 2, 5, 7-এর মধ্যে প্রধান কোনগুলা, যেগুলো প্রথম চারটার মধ্যে আছে, 1 আর 2, এগুলো টিচার আবার নাম শুনতে চান, যেগুলো আমরা ক্লটিং মেকানিজম যখন পড়বো সেগুলো তখন আমরা পড়বো, ঠিক আছে। 1 নাম্বারটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন, 2 নাম্বারটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন, সেগুলো আমরা এখন দেখবো না। তাহলে মেইন ডিফারেন্স কিন্তু ভাইয়া এইটাই, ঠিক আছে। তাহলে ভাইয়া আমি যদি বলতে চাই এই প্লাজমা এবং সেরামের মধ্যে কোনটা ক্লট করবে বলো তো, নিশ্চয়ই আমাদের আহ বুঝতেই পারতেছি যে আমাদের এখানে প্লাজমার মধ্যে যেহেতু ক্লটিং ফ্যাক্টর আছে, প্লাজমা কিন্তু ক্লট করবে, বাট সিরাম কিন্তু ক্লট করবে না, কারণ ক্লটিং ফ্যাক্টর তো নাই। ওকে। আচ্ছা, আমি যদি এখানে সেরোটোনিন কনসেন্ট্রেশন দেখতে চাই, সেরোটোনিন লেভেল। ওকে। তো সেরোটোনিন কি ভাইয়া? সেরোটোনিন আলটিমেটলি হচ্ছে প্লেটলেট যখন বাতাসের সংস্পর্শে আসে তখন প্লেটলেটের মেমব্রেনটা অক্সিডেশন হয়ে যায়, যার ফলে সেখানে একটা নতুন সাবস্টেন্স তৈরি হয়, যেটাকে আমরা কি বলি, 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন, ঠিক আছে, 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন, যেটা আরেকটা নাম হচ্ছে সেরোটোনিন। ওকে। তো সেরোটোনিনটা কখন তৈরি হয়? যখন কোনো জায়গায় ক্ষত তৈরি হয়। ওকে, যখন কোনো জায়গায় প্লেটলেট ভাঙা শুরু করে। তো সেরাম কিন্তু অবশ্যই ক্ষত যখন তৈরি হয় তখনই তৈরি হয়, রাইট? তো এর মানে আমি প্লেটলেট কনসেন্ট্রেশনটা হাই কোথায় পাবো? যখন আমাদের সেরাম তৈরি হচ্ছে, অর্থাৎ সেরামের মধ্যে। আর প্লাজমা তো আমাদের নর্মালি বডির ভিতরে থাকে, তাই না? ক্ষত তৈরি হওয়া লাগে না প্লাজমা তৈরি হওয়ার জন্য। তার মানে সেরোটোনিন হওয়ার জন্য, মানে সেরোটোনিন কনসেন্ট্রেশনটা কি হবে প্লাজমার মধ্যে? লো থাকবে। একটু কি বুঝছি? ক্ষত তৈরি হলে সেরাম তৈরি হয়, সেরাম তৈরি হওয়া মানে কি সেরোটোনিন তৈরি হওয়া। ওকে। একটু জানলে আসলে হচ্ছে। আচ্ছা, এরপর যদি আমি একটু কালারে আসি, কালারে আসলে খুব একটা ডিফারেন্স পাওয়া যায় না, প্লাজমাটা অনেকটা ইয়েলো কালারই হয়, ইয়েলোইশ কালার। আর সিরামটা কি হয়, অনেকটা স্ট্র কালার হয়, ঠিক আছে, আমাদের ইউরিনে যেরকম কালার না, সেরকম অনেকটা কালার কালার। ওকে। আর যদি আমি ইউজটা দেখতে চাই, প্লাজমাটা ইউজ করা হবে মেনলি ব্লাড ট্রান্সফিউশনে। ওকে। ব্লাড ট্রান্সফিউশন, তোমরা যারা আহ, জানো যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাজমা ট্রান্সফিউশনটা ইউজ করে থাকি। আর সিরামটা ইউজ করা হবে মেনলি আমাদের ব্লাড টাইপিং এ। ওকে। ব্লাড টাইপিং, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে, জাস্ট একটু পার্থক্য পড়লে আমাদের বিষয়টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর সব ভাই আমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। ওকে। তো প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি আছে ভাইয়া, আমরা কিন্তু নামগুলো দেখি নাই এখনো, এখন আমরা দেখার চেষ্টা করি। 4টা আছে। প্রথম হচ্ছে আমাদের অ্যালবুমিন, দেন হচ্ছে আমাদের গ্লোবিউলিন, তারপর হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন। আচ্ছা, প্রোথ্রম্বিনটা পরে লিখি। দেন হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, এবং হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন। ওকে। তার মানে টিচার যখনই তোমাকে প্রশ্ন করবে যে প্লাজমা প্রোটিন গুলো আসলে কি কি, তুমি হচ্ছে এই 4টা নাম সিরিয়ালি বলে ফেলবা, ঠিক আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আর হচ্ছে প্রোথ্রম্বিন। ওকে। তারপর টিচার তোমাকে জিজ্ঞেস করবে এই 4টা প্রোটিনের মধ্যে কেউ কি ক্লটিং এ হেল্প করে? উত্তর হচ্ছে হ্যাঁ। কারা ক্লটিং এ হেল্প করবে?
এই যে লাস্টে আমরা যে দুইটা প্রোটিন দেখলাম, আমাদের ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রোথ্রম্বিন, এরা হচ্ছে ক্লটিং এ হেল্প করে। কেন? কারণ আমরা জানি যে একটু আগে দেখে আসছি যে আমাদের ক্লটিং ফ্যাক্টরের মধ্যে প্রথম চারটা হচ্ছে মেন, তার মধ্যে প্রথমটা হচ্ছে ফাইব্রিনোজেন, এটা হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর 1। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন, এটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 2। ওকে, তার মানে এরাই হচ্ছে ব্লাড ক্লটে হেল্প করে। পরবর্তী প্রশ্ন যেটা করে সেটা হচ্ছে টিচাররা বলেন যে এদের মধ্যে কার ব্লাড কনসেন্ট্রেশন কতটুকু। তো আমি যদি এটাকে সিরিয়ালে লিখতে চাই তাহলে মনে রাখবো যে প্লাজমা প্রোটিনের মধ্যে, মানে টোটালি প্লাজমা প্রোটিন থাকে হচ্ছে 60, সরি 64 to 43। আমি একটু মানটা ভুলে গেছিলাম, সরি। 64 to 43। ইউনিট কি হবে? ইউনিট ভাই খুবই ইম্পর্টেন্ট। এটা ইউনিট হচ্ছে গ্রাম পার লিটার। ওকে, আচ্ছা তুমি যদি এখান থেকে গ্রাম পার ডেসিলিটারে দেখাইতে চাও তাহলে এই মানটাকে তুমি জাস্ট 10 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কি আসে? 6.4 to 8.3 গ্রাম পার ডেসিলিটার। ওকে, দেখবা তোমাদের লেকচার স্লাইডে এই মানগুলো একটু ওলট পালট দেওয়া থাকে, যেমন এটাকে 6 ধরা হয়, এটাকে 8 ধরা হয়, অনেক জায়গায় দেখলাম এটাকে 7 ধরা হয়। কোনো সমস্যা নাই ভাইয়া, তোমার লেকচার স্লাইডে যে সংখ্যাটা আছে সেটাই তুমি মুখস্থ করো। আমি জাস্ট তোমাকে একটু গাইডলাইন দিচ্ছি যে কিভাবে তুমি জিনিসগুলো একটু মনে রাখতে পারো। আচ্ছা গেল। এরপর আসো যে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আহ যদি মান দেখতে চাই তাহলে কি আসবে? অ্যালবুমিন পাওয়া যায় হচ্ছে 48 গ্রাম পার লিটার। ওকে, গ্লোবুলিন পাওয়া যাবে হচ্ছে 23 গ্রাম পার লিটার। গ্রাম পার ডেসিলিটার কিভাবে যাওয়া যায় সেটা তো আমি বলেই ফেলছি অলরেডি। ফাইব্রিনোজেন হচ্ছে 3 গ্রাম পার লিটার। আর প্রোথ্রম্বিন হচ্ছে 1 গ্রাম পার লিটার। তাহলে সবচেয়ে কম পাওয়া যায় কি? প্রোথ্রম্বিন। সবচেয়ে বেশি পাওয়া যায় কি? অ্যালবুমিন। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যালবুমিন সবচেয়ে বেশি পাওয়া যায় তাহলে প্রোটিন রিজার্ভ হিসেবে কে কাজ করবে? নিশ্চয়ই অ্যালবুমিন, তাই না? যাই হোক, ওটা আমরা পরে পড়বো। তাহলে আমরা নর্মাল যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু পড়ে ফেললাম। ঠিক আছে, এই প্রশ্ন ভাইয়া এগুলো আসলে কোথায় তৈরি হয়, এদের অরিজিনটা কি? ঠিক আছে, আচ্ছা মনে রাখবো ভাইয়া, মোটামুটি সব প্লাজমা প্রোটিনই তৈরি হয় লিভারে। ওকে, যেমন এটা তৈরি হয় তোমার লিভারে, ওকে সমস্যা নাই। তারপর ফাইব্রিনোজেন তৈরি হয় তোমার লিভারে, প্রোথ্রম্বিন তৈরি হয় তোমার লিভারে। সমস্যা হচ্ছে গ্লোবিউলিনে। কেন সমস্যা তৈরি হয়? কারণ দেখো ভাইয়া, গ্লোবিউলিন কিন্তু আসলে 4 ধরনের, সরি 3 ধরনের। এটা হচ্ছে আলফা, বিটা আর হচ্ছে গামা। এই আলফাটা বা 2 ধরনের, যাই হোক ওটা আমি আর আলাদা করে দেখাচ্ছি না। এই আলফা গ্লোবিউলিন তৈরি হয় লিভারে, যেটা আমরা শিখছি। বিটা গ্লোবিউলিন তৈরি হয় লিভারে। ওকে, বাট গ্লামা গ্লোবিউলিন কিন্তু আমাদের লিভারে তৈরি হয় না। এটা কই তৈরি হয়? লিম্ফয়েড টিস্যুতে। লিম্ফয়েড টিস্যু। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে ভাই, লিম্ফয়েড টিস্যু কারা? আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। লিম্ফয়েড টিস্যু হচ্ছে মেনলি স্প্লিন। ওকে, বাট যদি আমি তোমাকে প্রশ্ন করি লিম্ফোয়েড টিস্যু বলতে কি বোঝো? যারা হচ্ছে মেনলি লিম্ফোসাইট তৈরি করে, মোর স্পেসিফিক্যালি বি লিম্ফোসাইট যারা তৈরি করে। ওকে, তো বি লিম্ফোসাইট কি তৈরি করবে ভাইয়া? বি লিম্ফোসাইট তৈরি করে প্লাজমা সেল। এবং প্লাজমা সেল কিন্তু আলটিমেটলি কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। ঠিক আছে, রাইট? এই যে আমরা কিন্তু ভাইয়া ফাংশনে পড়ে আসছিলাম যে ডাব্লিউবিসি কিন্তু কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করে, রাইট? সো এই যে অ্যান্টিবডির কথাটা বললাম, এই অ্যান্টিবডি কিন্তু আসলে গামা গ্লোবিউলিন। সো গামা গ্লোবিউলিন কিন্তু অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এবং লিভার কখনো অ্যান্টিবডি তৈরি করতে পারে না, সেই কাজটা কে করতেছে? স্প্লিন করতেছে। তাহলে সবগুলো প্লাজমা প্রোটিন কিন্তু লিভার তৈরি করে এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। ওকে, একটু মনে থাকবে আশা করি। আচ্ছা, চল আমরা আগাই। এরপর হচ্ছে আমাদের ফাংশন অফ প্লাজমা প্রোটিন, অর্থাৎ প্লাজমা প্রোটিনের কি কি কাজ আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, টিচাররা জিজ্ঞেস করে, এটা রিটেনে আসে। আমি হচ্ছে একটু সংক্ষেপে তোমাদের বলে দিই, দেখো। অ্যালবুমিন, একটু ওয়েট, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। ওকে, শর্টে লিখলাম। এর মধ্যে দেখো প্রথম যে দুইটা আছে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এদের কিন্তু একটা কমন কাজ আছে। বুঝতে পারছো? এই দুটার কিন্তু একটা কমন কাজ আছে, আমি সেটা নিচে লিখে দিই। এটা কি করে জানো? এরা হচ্ছে তৈরি করে, প্রডিউস প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার। প্রেসার, ওকে, বা প্লাজমা সিওপি আমরা যেটাকে বলতে পারি, রাইট? আচ্ছা, তাহলে দেখো অ্যালবুমিন এবং গ্লোবিলিন দুইটাই কিন্তু প্লাজমা সিওপি তৈরি করতে পারে। এখন বিষয় হচ্ছে প্লাজমা সিওপি বিষয়টা কি?
আমরা শব্দটা দেখে একটু চেষ্টা চেষ্টা করি বোঝার জন্য। তো অসমোটিক প্রেশার মানে কি ভাইয়া, যারা হচ্ছে মেনলি অসমোসিস বা অভিস্রবণের জন্য চাপ তৈরি করে। আমরা জানি অভিস্রবণে কি হয়, আমাদের পানিটা কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকা দিকে চলে যায়। তাহলে কাজটা কিন্তু উল্টা হচ্ছে, আমরা কিন্তু জানি বেশি থেকে কমের দিকে আমাদের ব্যাপন হোক বা যে কোনো প্রসেস হোক, বেশি থেকে কমের দিকে আসলে যাওয়ার চেষ্টা করে। বাট অভিস্রবণে কি হয়, উল্টা হয়, কম থেকে বেশিতে। তাহলে অভিস্রবণ যেহেতু উল্টা হচ্ছে, এটাকে মেনটেন করার জন্য একটা প্রেশার দরকার। সেই প্রেশারটা হচ্ছে মেনলি অসমোটিক প্রেশার। এখন অসমোটিক প্রেশার আমাদের কিছু প্লাজমা প্রোটিন তৈরি করতে পারে, কেন? কারণ তারা কি হয়, কলয়েডাল ইন নেচার হয়। বুঝছো? এখন কলয়েডাল সাবস্টেন্স কি করে জানো, অনেক বেশি কি হয়, হাইড্রোফিলিক হয়। অনেক বেশি পানিকে তারা ভালোবাসে, পানিকে তারা আঁকড়ে ধরে রাখতে চায়। ওকে, যেহেতু তারা পানিকে আঁকড়ে ধরে রাখতে চায় বা পানিকে তারা কন্ট্রোল করতে পারে, তাই তারা পানির অভিস্রবণটাকেও তারা নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে মোদ্দা কথা কি হচ্ছে, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন দুটো হচ্ছে কলয়েডাল ইন নেচার, উইচ আর স্ট্রংলি হাইড্রোফিলিক, দ্যাট ক্যান মেনটেন অসমোটিক প্রেশার। তাই আমাদের যত রকমের প্লাজমা সিওপির কথা শুনবো, তার বেশিরভাগ তার তার পুরোটাই কি তৈরি করবে, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। এখন যেহেতু আমাদের অ্যালবুমিনের কনসেন্ট্রেশন বেশি, তাই এই সিওপির বেশিরভাগটা কি তৈরি করবে, অ্যালবুমিন। অ্যালবুমিন তৈরি করে মেনলি 80%, আর বাকি যে 20% থাকে সেটা তৈরি করে হচ্ছে গ্লোবিউলিন। ওকে, একটু কি মনে থাকবে আশা করি। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন এই দুটা মিলে আবার একটা কমন কাজ করে। সেটা কি? এই দুটা মিলে হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। ঠিক আছে, এবং বিষয় হচ্ছে কেন হেল্প করে, আমরা কিন্তু বলে ফেলছিলাম ফাইব্রিনোজেন হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 1, প্রোথ্রম্বিন হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 2। রাইট, সেটা হচ্ছে আমাদের মেনলি ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করে, সেগুলো আমরা দেখবো না, সেগুলো পরে দেখবো। তো এটা হচ্ছে আমাদের দুইটা কমন কাজ। এখন তুমি যদি স্পেসিফিক্যালি পড়তে চাও অ্যালবুমিনের কি কাজ আছে, এগুলো তোমরা কিন্তু স্লাইড দেখে, তোমাদের লেকচার স্লাইড দেখে খুব ইজিলি পড়ে ফেলতে পারবা। যেমন ধরো অ্যালবুমিন কি করে, আমাদের ব্লাড ভিসকোসিটি মেনটেন করতে পারে। ঠিক আছে, ব্লাড ভিসকোসিটি মানে কি, ব্লাডে যে সান্দ্রতা, ঠিক আছে, ব্লাডে যে ফ্লো রেট, সেটা হচ্ছে আমাদের ব্লাড ভিসকোসিটি আমরা বলতে পারি। তো অ্যালবুমিন কিন্তু কলোয়েডাল হওয়ার কারণে ব্লাড ভিসকোসিটি তারা মেনটেন করতে পারে। তারপর তারা কিন্তু আসলে বাফার সিস্টেম হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু কি বলছিলাম, বাফার সিস্টেম হিসেবে মেনলি কিন্তু আরবিসি কাজ করে, বাট আমাদের প্লাজমা প্রোটিনও কিন্তু বাফার সিস্টেম হিসেবে কাজ করতে পারে। কেন? কারণ সেখানে কি আছে, অ্যালবুমিন আছে। ঠিক আছে, তারপর এটা কিন্তু আমরা বলছিলাম কি, এটা হচ্ছে আমাদের প্রোটিন রিজার্ভ হিসেবে কাজ করে, কারণ প্লাজমা প্রোটিনের মধ্যে সবচেয়ে বেশি কে আছে, অ্যালবুমিন আছে, তাই না? তো যেহেতু এটাই পরিমাণ বেশি, তো এটাই কিন্তু রিজার্ভ হিসেবে কাজ করতে পারে। ওকে, তো এটা কিন্তু আমরা আমাদের মেইন আলোচনা। আর কি হিসেবে কাজ করতে পারে, সে কিন্তু ক্যারিয়ার হিসেবে কিন্তু কাজ করতে পারে, সেটা আমরা দেখলাম না। আচ্ছা, গ্লোবিউলিন আসো, গ্লোবিউলিন কিন্তু একই রকম। আমরা কিন্তু দেখো এটা কিন্তু কলয়েডাল, সো এটা কিন্তু আমাদের কি করতে পারে, ভিসকোসিটি মেনটেন করতে পারবে। ঠিক আছে, এবং আমরা কিন্তু বলে ফেলছিলাম ভাইয়া, আমাদের গ্লোবিউলিন কয় রকমের হয়, 3 রকমের হয়, তাই তো? একটা হচ্ছে আমাদের আলফা, বিটা, গামা। আলফা আবার 2 রকমের হয়, একটা হচ্ছে আলফা 1, আর একটা হচ্ছে আলফা 2। হ্যাঁ, এই দুটো আবার 2 রকমের ফাংশন আছে। আলফা 1 মেনলি কি কাজ করে, এটা হচ্ছে মেনলি ট্রান্সপোর্টেশনে কাজ করে। বুঝছো, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের কাজ করবে। ঠিক আছে, রাইট। আচ্ছা, আর আলফা 2 কি করবে, আলফা টু হচ্ছে মেনলি স্পেসিফিক্যালি ট্রান্সপোর্টেশনের কাজ করে। আলফা 1 কাজ করে হচ্ছে মেনলি লিপিড এবং স্টেরয়েডের ক্ষেত্রে, লিপিড এবং স্টেরয়েড এগুলোকে সে ট্রান্সপোর্ট করবে। আর আলফা 2 সেটা ট্রান্সপোর্ট করে হচ্ছে মেনলি কপারকে সেরুলোপ্লাজমিন হিসেবে। ওকে, সেরুলোপ্লাজমিন হিসেবে। বুঝতে পারলাম। আচ্ছা, বিটা কি করে, বিটা হচ্ছে আমাদের এইটাও ট্রান্সপোর্টেশনেই হেল্প করে, বাট এটা আয়রনকে ট্রান্সপোর্ট করবে ট্রান্সফেরিন হিসেবে। ওকে, ট্রান্সফেরিন। রাইট, তো দেখো আমরা কিন্তু বুঝতে পারলাম গ্লোবিউলিন মেনলি ট্রান্সপোর্টেশনেরই কাজটা করে থাকতেছে। জাস্ট একটা এক্সেপশন, সেটা কি, গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন কি কাজ করে, অ্যান্টিবডি হিসেবে কাজ করে, যেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলছি। শেষ কাহিনী তাহলে। আচ্ছা, তো ফাইব্রিনোজেন প্রোথ্রম্বিন আসলে এইগুলোর ফাংশন খুব একটা ইম্পর্টেন্ট না। এই দুইটা হচ্ছে মেনলি ব্লাড কোয়াগুলেশনের হেল্প করে। এর মধ্যে ফাইব্রিনোজেন কি করে, সে হচ্ছে আমাদের ব্লাড ভিসকোসিটি মেনটেন করতে পারে।
তার মেকানিজমটা একটু আলাদা, সে তো কলোয়েডাল না, বাট তাও সে ভিসকোসিটি মেনটেন করতে পারে। সে হচ্ছে ব্লাডের যে ইএসআর, ইরেথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সেটা মেনটেন করতে পারে। এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? জাস্ট এই ফাংশনগুলো আমরা এভাবে একটু কষ্ট করে মনে রাখবো। আচ্ছা, এবার হচ্ছে মেথড অফ সেপারেশন। যেহেতু প্লাজমা প্রোটিন রক্তের একটা অবিচ্ছেদ্য অংশ, আমি এই প্লাজমা প্রোটিনকে কিভাবে রক্তের বাকি পার্ট থেকে আলাদা করে আনতে পারি, ঠিক আছে? সেগুলো আমাদের এখন দেখার বিষয়। এখানে আমাদের চারটা পপুলার মেথড আছে। সেই চারটা পপুলার মেথডের নাম যদি আমরা বলতে পারি তাহলে টিচাররা খুশি হয়ে যায়। ঠিক আছে, প্রথমটা কি? প্রিসিপিটেশন। আচ্ছা সরি, বানানটা ভুল করছি। প্রিসিপিটেশন বাই সল্ট। ওকে, বাংলা করলে কি হবে? লবণের মাধ্যমে অধক্ষেপ তৈরি করা। ঠিক আছে, এখানে কোন সল্টটা ইউজ করা হয়? অ্যামোনিয়াম সালফেট, NH4 হোল 2 SO4। ঠিক আছে, এখন এই প্রিসিপিটেশন বাই সল্ট দিয়ে আমরা মেনলি যেগুলো কলয়েডাল ইন নেচার সেগুলোকে আলাদা করতে পারি, মানে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। ঠিক আছে, তো অ্যালবুমিনকে মেনলি আলাদা করা হয় ফুল স্যাচুরেশনের মাধ্যমে। ওকে, ফুল স্যাচুরেশনের মাধ্যমে। তো তোমরা যদি ভাইয়া এই প্রিসিপিটেশনের মেথডগুলা প্র্যাকটিক্যালি দেখতে পারো, যদিও হচ্ছে আমাদের ফিজিওলজি ল্যাবে দেখায় না, এরকম মেথড আসলে নাই। সো যদি তোমরা ভিডিও আকারে দেখতে পারো বা বাস্তব লাইফে দেখতে পারো, তাহলে এই জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবা যে লবণ দিলে আমাদের সুন্দর মতো প্লাজমা প্রোটিন গুলো হচ্ছে একটা অদক্ষেপ তৈরি করে। ওকে, তো আমি যদি লবণ যতটুকু দরকার, হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য ততটুকুই দেই, তাহলে আমাদের সেখানে কোন প্লাজমা প্রোটিনটা আলাদা হবে? সেটা হচ্ছে অ্যালবুমিন। কথাটা কি বুঝতে পারলাম? যতটুকু লবণ সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে দরকার, স্যাচুরেশনের জন্য দরকার, ততটুকু লবণে যদি দেই, তাহলে কোন প্রোটিনটা আলাদা হয়? অ্যালবুমিন। আর যদি আমি অর্ধেক দিতাম, স্যাচুরেশনের অর্ধেক দিতাম, তাহলে কোন প্রোটিনটা আলাদা হইতো ভাইয়া? গ্লোবিউলিন। এইগুলা কিন্তু টিচাররা জানতে চান। ওকে, রাইট, গেল। এ প্রশ্ন ভাইয়া, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন। ওকে, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন। তো ভাই এটা দিয়ে আসলে কি বুঝে দেখো, আমি যখন লবণের মাধ্যমে প্রিসিপিটেশন করি, তখন অ্যালবুমিনে কিন্তু পুরোটা পাওয়া যায়, গ্লোবিউলিনে কিন্তু পুরোটা পাওয়া যায়। ওকে, মানে যতটুকু অ্যালবুমিন অ্যাসিড ছিল ওই ব্লাড স্যাম্পলে, পুরোটাই কিন্তু আমি অদক্ষেপ আকারে আলাদা করতে পারি। বাট ফ্র্যাকশনাল প্রিসিপিটেশনে কিন্তু সেরকম না। এটা হচ্ছে আমরা ডিজায়ার্ড অ্যামাউন্টের একটা অ্যালবুমিন বা গ্লোবিউলিন রক্ত থেকে আলাদা করতে পারি। তো এটা একটু জটিল প্রক্রিয়া, আমি ছবিটা দিছি, তোমরা যদি ভিডিও দেখতে পারো তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। ওকে, যাই হোক, আমাদের পরীক্ষার জন্য জাস্ট নামগুলোই ইম্পর্টেন্ট, এত কিছু আমাদের ইম্পর্টেন্ট না। তিনে কি আছে? তিনি হচ্ছে আমাদের সেডিমেন্টেশন বা তলানিকরণ। সেডিমেন্টেশন বাই আলট্রা সেন্ট্রিফিউগেশন। ওকে, আলট্রা সেন্ট্রিফিউগেশন অর্থাৎ মানে কি? আলট্রা সেন্ট্রিফিউগেশন মানে কি? অনেক বেশি আমি সেন্ট্রিফিউগেশন করব। সেন্ট্রিফিউগেশন মানে কি? অনেক স্পিডে ঘোরানো। ওকে, তো আমি ব্লাড স্যাম্পল নিয়ে, আমি যেটা আমাদের যে সেন্ট্রিফিউগেশন মেশিন থাকে, সেই মেশিনের মধ্যে দিয়ে অনেক হাই স্পিডে ঘোরালে কি হবে? সেটা হচ্ছে তার বেডবার্গ ইউনিট অনুযায়ী বিভিন্ন লেয়ারে লেয়ারে মানে তলানি তৈরি করে, বুঝছো? বিভিন্ন লেয়ারে লেয়ারে সেটা সেপারেট হয়ে যায়। তো সেই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? সেডিমেন্টেশন বলতেছি। ওকে, আচ্ছা, এখন টিচার তোমাকে একটু প্রশ্ন করে যে প্রিসিপিটেশন আর সেডিমেন্টেশন আসলে পার্থক্য কি, তুমি আমাকে বলো। তো ভাই মনে রাখবা যে প্রিসিপিটেশন, আমি একটু লিখে দিই কারণ এটা কোনো বইতেই নাই আসলে। প্রিসিপিটেশন, এই প্রিসিপিটেশন হচ্ছে আসলে একটা কেমিক্যাল প্রক্রিয়া, বুঝছো? এখানে আমাদের রিয়াকশন করতে হবে। যেমন অ্যালবুমিন যে প্রোটিনটা বা গ্লোবিউলিন যে প্রোটিনটা, সেটা কিন্তু এই সল্টের সাথে রিয়াকশন করে। ওকে, তার মানে এটা হচ্ছে আসলে একটা কেমিক্যাল প্রসেস। আর সেডিমেন্টেশন, সেডিমেন্টেশনে কিন্তু আসলে ভাই আমরা কোনো রকমের কোনো বাইরে থেকে কোনো সলিড বা কোনো সাবস্টেন্স অ্যাড করি না, তার মানে এইখানে কিন্তু কোনো কেমিক্যাল রিয়াকশন তৈরি হয় না, তার মানে এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস। ওকে, ঘোরানোর কারণে সেটা নিচে অদক্ষেপ পড়ে পড়ে গেল, এখানে কিন্তু আমাদের কোনো বিক্রিয়া হয় না আলটিমেটলি। ওকে, এটাই হচ্ছে মেনলি পার্থক্য। আর লাস্টে কি আমাদের ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস, ওকে, এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখলে ভালো হতো ভাইয়া। তো আমি যদি একটু ইলেকট্রোফোরেসিসটা শর্টে আলোচনা করার চেষ্টা করি, এইটা হচ্ছে মেনলি একটা ইলেকট্রিক মোবিলিটি টেস্ট, বুঝছো? ইলেকট্রিক মোবিলিটি টেস্ট তুমি বলতে পারো।
দেখো, আমাদের বডিতে যে প্রোটিন গুলো আছে সেই প্রোটিন গুলো আলটিমেটলি কিন্তু অনেকে নেগেটিভ চার্জ অবস্থায় থাকে, অনেকে পজিটিভলি চার্জ অবস্থায় থাকে, অনেকে কিন্তু দুইটার আয়ন অবস্থায় থাকে, ঠিক আছে, প্লাস মাইনাস দুইটা আয়নই থাকে তার সাথে। সো এই যে যাদের মধ্যে চার্জ গুলো তৈরি হয়, এই চার্জ গুলোর ভিত্তিতে কিন্তু আমরা প্রোটিন গুলোকে আলাদা করতে পারি। ওকে, যেমন ধরো এই প্রোটিন গুলো কিন্তু মোস্টলি নেগেটিভলি চার্জ থাকে, বুঝছো, মোস্টলি কিন্তু নেগেটিভলি চার্জ থাকে। তার মানে আমি যদি এখানে একটা ক্যাথোড বসাই দিই, ওকে, ক্যাথোড না বসায় ধরো আমরা একটা অ্যানোড বসাই দিলাম, হ্যাঁ, তো অ্যানোড কি করে? অ্যানোড হচ্ছে অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে। তার মানে এই নেগেটিভ চার্জকে তারা কিন্তু নিজের মধ্যে অ্যাট্রাক্ট করবে। তার অ্যাট্রাক্ট করা মানে কি, সে অ্যানোডে হচ্ছে এই নেগেটিভলি চার্জ পার্টিকেল বা এই প্রোটিনগুলো জমা হয়ে যাবে, সেটাকে আমরা পরে আলাদা করতে পারি। এইটাই হচ্ছে মেনলি ইলেকট্রোফোরেসিসের প্রিন্সিপাল। ওকে, একদম শর্ট আমি বলে ফেললাম। আচ্ছা, তার মানে ভাই আমাদের কিন্তু এই চারটা মেথড হয়ে গেছে। এই চারটা হচ্ছে মেনলি পপুলার, কোনোটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হয় না। তোমরা যদি অনলাইনে দেখতে চাও, একটু সার্চ করে দেখতে হবে। এরপর হচ্ছে লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন। ওকে, তো দেখো ভাইয়া, মেথড অফ সেপারেশন যেই কথা, প্রপার্টিজ আসলে একই রকম কথা, ঠিক আছে। মেনলি টিচাররা জানতে চান যে আসলে প্রপার্টিজ এর মধ্যে তুমি আগে কোনগুলা বলবা। তুমি আগে বলবো হচ্ছে মেথড অফ সেপারেশন। ওকে, প্রপার্টিজ এর মধ্যে কিন্তু আরো বেশ কিছু জিনিস আছে আসছে, যেমন ধরো আইসো ইলেকট্রিক পিএইচ, মলিকুলার ওয়েট, মলিকুলার সাইজ। ওকে, তারপর ধরো হচ্ছে আমাদের বাফার অ্যাকশন, তারপর ধরো অসমোটিক ইফেক্ট, ভিসকোসিটি, অনেক কিছু আছে, বাট মেইনলি কিন্তু আমাদের এই চারটাই কিন্তু আমরা বলবো, ঠিক আছে। যদি এই চারটা বলার পরে টিচার কিছু শুনতে চান, তখন তুমি সেগুলো বলতে পারো। তাহলে এই ছিল ভাই আজকে আমাদের ক্লাস। ওকে, আজকে আমাদের একটা ছোট আইটেম ছিল, নেক্সট দিন হচ্ছে আমরা আরবিসি নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবো। ওকে, সো তোমাদের যদি কোনো রকমের কোনো ডাউট থাকে ভাই, অবশ্যই আমাকে বলবা। ওকে, সবাই তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।